শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর ভূত চর্চার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আজ কিন্তু নিয়ে চলে এসেছি একদম অন্য স্বাদের একটা গল্প। না, আজ আর কোনো সত্যি ঘটনা অবলম্বনে গল্প নয়। তবে আজকের গল্পটা কিন্তু আমাদের প্রায় সবার জীবনেই সত্যি হয়। একটু শুনে দেখো তো, তোমাদেরও ছোটবেলায় বন্ধুদের সঙ্গে এমনই কেমিস্ট্রি ছিল কিনা? আর তারপর সেই প্রিয় কাছের বন্ধুটা হঠাৎ করে এমনভাবেই দূরে সরে গেছিল কিনা? যাই হোক, তারপর কি হলো সে তো গল্পে বলবো। তবে তার আগে গল্প শুরুর সময় যেটা প্রত্যেক দিন এখন নিয়ম করে মনে করাতে হয়, ওই আমরা মানুষ, আমরা এআই নই। এই গল্প বানাতে কিন্তু মোটেই খুব কম এফর্ট লাগেও না। যথেষ্ট খাটাখাটনি করে আমরা মানুষরা এই গল্প বানিয়ে থাকি। তাই ইউটিউব বাবাজি আমাদের কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট বলে দাগিয়ে দেওয়ার জাস্ট কোনো মানে হয় না। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদেরও কিন্তু দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে? আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর সঙ্গে পরিচিত প্রিয়জনদের সঙ্গে শেয়ারও করতে হবে। আর যদি একটু বেশি চাহিদা রেখে থাকি তাহলে প্লিজ গল্পটা হাইপ করে দেবেন। তবে তার আগে তো গল্পটা শুনতে হবে নাকি? আজকের গল্প এটা বন্ধুত্বের গল্প। ও হ্যাঁ, আজকের গল্পে থাকছে একজন স্পেশাল গেস্ট, কাজল চক্রবর্তী, একটি বিশেষ ভূমিকায়। এছাড়াও আজকে গল্পে অন্যান্য ভূমিকায় আমি তো আছি, সঙ্গে আছে অচ্যুতা, রয়েছে সৌজাত্য আর শুক্লা। ও হ্যাঁ, ভালো কথা, জিনিয়াও রয়েছে এবং তোমাদের অন্তরা তো রয়েইছে। এবার শুরু করব গল্প। তবে আরও একটা কথা মিস করে যাচ্ছিলাম। এই গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, এবং গল্প পাঠেও রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। চলো শুরু করা যাক। এটা বন্ধুত্বের গল্প। সালটা 2020। এই সালটা আশা করি সবার স্মৃতির পাতায় একেবারে জল করে লেখা আছে, কি বলো? গোটা পৃথিবী তখন একটা অদৃশ্য ভাইরাসের আতঙ্কে রীতিমতো ঘরবন্দি। ওরে বাপরে বাপ, কি দমবন্ধকর সেই অভিজ্ঞতা। যাই হোক, থমকে গেছে জনজীবন, নিস্তব্ধ হয়ে গেছে ব্যস্ত রাস্তাঘাট। উত্তরবঙ্গের চেনা শহর শিলিগুড়ির উপকণ্ঠে গড়ে ওঠা এই মফস্বলটার ছবিটাও আলাদা কিছু নয়। লকডাউনের কড়া বিধিনিষেধে চারপাশটা যেন মস্ত একটা শ্মশান। আর তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, সেই থমকে যাওয়া সময়ে সব থেকে বেশি বিপন্ন হয়েছিল মধ্যবিত্ত আর ছোট ব্যবসায়ীদের জীবন। এই গল্পের অন্যতম মূল চরিত্র শোভন সাহা, বয়স 29, পার হয়ে 30-এর কোঠায়। বছর চারেক আগে বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব আর বাবার কাপড়ের দোকানের হাল শোভনকেই ধরতে হয়েছে। হ্যাঁ, দোকানটাই ছিল ওদের একমাত্র আয়ের উৎস। কিন্তু গত কয়েক মাস ধরে লকডাউনের জেরে দোকানের শাটার ক্লোজ, জমানো পুঁজি আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আর ঠিক এই চরম আর্থিক অনটন আর মানসিক সংকটের মাঝেই শোভনের ফোনে ভেসে ওঠে একটা চেনা নাম, দোলন। গত 4 বছর ধরে দোলনের সঙ্গে শোভনের ভালোবাসার সম্পর্ক। 26 বছরের দোলন শোভনকে ভালোবাসলেও নিজের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি বাস্তববাদী মেয়েটা। ফোনের ওপার থেকে ধেয়ে এলো কথাগুলো। তোমার ওই এক কথা আমি আর শুনতে পারছি না শোভন। লকডাউন লকডাউন আর লকডাউন। এই পরিস্থিতি কি শুধু তোমার একার? বাকি দুনিয়ার মানুষের কি জীবন চলছে না? তুমি বোঝার চেষ্টা করো দোলন, বাকি দুনিয়ার লোক আর আমার পরিস্থিতি এক নয়।
যারা সরকারি চাকরি করে বা বড় কর্পোরেট সংস্থায় আছে, তাদের ঘরে বসেও মাস গেলে মাইনেটা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। কিন্তু আমার মতো একটা মফস্বলের সাধারণ কাপড়ের ব্যবসায়ীর অবস্থাটা একবার ভেবে দেখেছো? গত কয়েক মাস ধরে দোকান খুলতে পারছি না, দোকানে থরে থরে সাজানো লক্ষ লক্ষ টাকার শাড়ি আর জামা কাপড় বিক্রি হচ্ছে না, কাস্টমার নেই, ইনকাম জিরো। এই অবস্থায় আমি তোমার দায়িত্ব নেব কি করে? দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকলে মানুষ ঠিক পথ খুঁজে নেয় শোভন। আমার বয়সটাও তো আর থমকে নেই বলো। 26 পার হতে চললো। আমার বাড়িতে বাবা মা প্রতিদিন বিয়ের জন্য চাপ দিচ্ছে। একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার বাবা মায়ের চিন্তা হওয়াটা কি খুব অন্যায়? আমি অন্যায় বলিনি দোলন, কিন্তু পরিস্থিতিটাও তো দেখতে হবে। বাবা চলে যাওয়ার পর মা আর আমার দুজনের এই সংসারটা এই দোকানটার উপর ভরসা করেই চলে। এই লকডাউন যদি মিটেও যায়, তাও এই ধসে যাওয়া ব্যবসাটাকে আবার আগের জায়গায় দাঁড় করাতে আমার অন্তত 2-3 বছর সময় তো লাগবেই। পাইকারি বাজারে ধার মেটাতে হবে, নতুন স্টক তুলতে হবে। তার আগে আমি কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবতেই পারছি না। একটু তো সময় দাও আমাকে। হ্যাঁ, সময়? গত 4 বছর ধরে তো সময়ই দিয়ে আসছি শোভন। কিন্তু আর কত? বাবা মা অলরেডি একটি ছেলের খোঁজ পেয়েছে। ছেলেটি সরকারি চাকরি করে, স্যালারি ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বেশ ভালো। তারা চাইছে লকডাউনটা একটু শিথিল হলেই বিয়ের কথাবার্তা পাকা করে ফেলতে। তুমি তুমি কি তুমিও কি সেটাই চাও দোলন? হ্যাঁ, এই 4 বছরের সম্পর্কটার কোনো মূল্য নেই তোমার কাছে? মূল্য আছে বলেই তো আজ আমি শেষবারের মতো তোমাকে জোর করছি শোভন। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শুধু এই ভালোবাসার উপর ভরসা করে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমি তো পা বাড়াতে পারবো না শোভন। তুমি যদি লকডাউন ওঠার পরপরই আমার বাড়িতে এসে কথা বলতে না পারো, তবে বাবা মা যেখানে ঠিক করবে আমি সেখানেই বিয়ে করতে বাধ্য হব। আমি তো নিজের জীবনটা নিয়ে এভাবে জুয়া খেলতে পারি না, তাই না? জুয়া? হ্যাঁ, জুয়া। ঠিক ঠিক ঠিক। আজ আমার পরিস্থিতি খারাপ বলে তোমার কাছে এটা জুয়া মনে হচ্ছে দোলন? অথচ তুমি ভালো করেই জানো, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমি কখনো তোমাকে এভাবে বলতাম না। বাস্তবটা তো বড় কঠিন শোভন। শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না, আর সংসারও চলে না। তুমি ঠান্ডা মাথায় ভাবো। আমি আর চাপ দিতে পারছি না, এখন রাখি। ফোনটা কেটে যায়। ওপার থেকে আসা যান্ত্রিক টোনটা শোভনের কানের ভেতর একটা তীব্র যন্ত্রণার সৃষ্টি করে। ঘরের এক কোণে বসে থাকা বৃদ্ধা মা হয়তো ছেলের এই অসহায়তা অস্বস্তি ভালোভাবেই টের পাচ্ছেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা না, তারও জানা নেই। জানলার বাইরে তাকিয়ে শোভন দেখে দিগন্ত বিস্তৃত শূন্যতা আর নিস্তব্ধ রাস্তাঘাট। 2020 এই লকডাউন যেন শুধু বাইরের পৃথিবীটাকেই স্তব্ধ করে দেয়নি, শোভনের জীবনের চেনা আলোটাকেও এক ঝটকায় নিভিয়ে দিয়ে গেছে। দোলনের ফোনটা কেটে যাওয়ার পর ঘর জুড়ে আবার সেই দম বন্ধ করা নীরবতা। হাতের মোবাইল ফোনটার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শোভন। ঘরের এক কোণে তক্তপোষে বসে এতক্ষণ চুপচাপ ছেলের ফোন আলাপ শুনছিলেন রক্তিমা দেবী, মানে শোভনের মা। বয়স ওই মোটামুটি 60-এর কোঠায়, চুলে পাক ধরেছে, শাড়ির আঁচলটা কাঁধে জড়ানো। স্বামীর মৃত্যুর পর থেকে এই ছেলেই তার একমাত্র অবলম্বন। মেয়ের বিয়ে হয়ে গেছে সে প্রায় অনেক দিন। ছেলের মুখের এই কালচে হয়ে যাওয়া অন্ধকারটা না, মায়ের চোখ এড়ায়নি। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন রক্তিমা দেবী। তারপর এগিয়ে এলেন শোভনের পাশে, আলতো করে হাতটা রাখলেন
ছেলের মাথায়। ফোনটা রাখলো মেয়েটা? মা, দোলন ভুল কিছু বলেনি। ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও হয়তো এটাই করতো। 26 বছর বয়স হয়েছে ওর, বাড়ির লোক তো চাপ দেবেই। আর আমার এই যা পরিস্থিতি, লকডাউন কাটলেও দোকান কবে ছন্দে ফিরবে তার কোনো ঠিক নেই। ওর বাবা মা ওর জন্য একটা সরকারি চাকরি করার ছেলে ঠিক করেছে, তার সঙ্গেই বিয়ে দিতে চাইছে। এতে এতে ওর কি দোষ মা? আমি দোলনকে দোষ দিচ্ছি না রে শুভ, আমি শুধু ভাবছি তোর কথা। আজ লকডাউনের জন্য তোর ব্যবসা খারাপ চলছে। 4 বছর আগের পরিস্থিতি তো এমন ছিল না। আজ তোর একটা খারাপ সময় এসেছে বলে মেয়েটা তোকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টে আরও মানসিকভাবে শেষ করে দিচ্ছে। যে মেয়ে বিপদের দিনে পাশে দাঁড়িয়ে ভরসা দিতে পারে না, সে তোর সুদিনের অংশীদারও হতে পারে না। কিন্তু মা, ও তো নিজের ভবিষ্যতের কথা ভাবছে। ভবিষ্যৎ কি চিরকাল একরকম থাকে রে বাবা? আজ যে ছেলেটা সরকারি চাকরি করছে, কাল যে তার জীবনে কোনো বিপর্যয় আসবে না তার গ্যারেন্টি কে দেবে? জীবনটা তো একটা সোজা রাস্তা নয়। এখানে আলো যেমন আসবে, অন্ধকারও তেমন আসবে। আসল জীবনসঙ্গিনী তো সেই যে ভালো মন্দ, আলো অন্ধকার সব পরিস্থিতিতে তোর হাতটা শক্ত করে ধরে থাকবে। দোলনের মধ্যে কিন্তু আমি সে ভরসা কোনোদিন খুঁজে পাইনি। তুমি বুঝতে পারছো না মা, আজকের দিনে দাঁড়িয়ে এতটা ত্যাগ কেউই করতে চায় না। সবাই একটু গুছিয়ে নিতে চায় নিজের জীবনটা। তুই আজকের দিনের কথা বলছিস, আমি তোকে একটা পুরনো দিনের কথা বলি শোন। যখন তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তখন এই দোকান কিন্তু এত বড় ছিল না। সাইকেলে করে কাপড়ের গাঁঠরি বেঁধে তোর বাবা গ্রামে গ্রামে ঘুরে কাপড় বিক্রি করত। ভাঙা চালের একটা ছোট্ট ঘর ছিল আমাদের। কত রাত যে আমরা শুধু মুড়ি বাতাসা খেয়ে কাটিয়েছি তার কোনো হিসেব নেই। মা যদিও এর আগে কখনো দোলন বা শোভনের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে এসে পড়েননি, কোনো দিন নিজের মতামত প্রকাশটুকুও করেননি, তবে আজ হঠাৎ মায়ের এই কথাগুলো শুনে শোভন ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। কি উত্তর দেবে? না, কিচ্ছু জানে না। ওদিকে রক্তিমা দেবী অনর্গল বলেই চলেছেন, অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল আমাদের রে। কত স্ট্রাগল, কত মানুষের দেনা, কত অপমান সহ্য করে তবেই তোর বাবা এই দোকানটা দাঁড় করিয়েছিল। আমি যদি সেদিন তোর বাবার এই খারাপ পরিস্থিতি দেখে বাপের বাড়ি চলে যেতাম কিংবা অন্য কোনো গুছিয়ে বসা মানুষের হাত ধরতাম, তাহলে কি আজ আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম? একটা সংসার শুধু টাকা দিয়ে তৈরি হয় না শোভন, সেটা তৈরি হয় দুটো মানুষের বিশ্বাস আর একসাথে লড়াই করার জেদ দিয়ে। মন খারাপ করিস না, মনে জেদটা বজায় রাখ। কিন্তু কিন্তু দোলনের তো সেই ধৈর্যটুকু নেই মা। ও সরাসরি জানিয়েও দিয়েছে লকডাউন ওঠার পরেই বিয়ে না করলে ও বাড়ির লোকের পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেবে। তবে তাই হোক, যে মানুষ তোর এই চরম সংকটের দিনে তোর ওপর মায়া না করে নিজের শর্ত চাপিয়ে দিচ্ছে, তাকে জোর করে ধরে রাখার কোনো মানেই হয় না। তুই ভেঙে পড়িস না বাবা। তোর বাবা শূন্য থেকে শুরু করে এই দোকান বানিয়েছিল, তুই তো তাও একটা তৈরি হওয়া ভিত পেয়েছিস। লকডাউন আজ আছে, কাল কেটে যাবে, তুই শুধু নিজের ওপর ভরসা রাখ। রক্তিমা দেবী ছেলের পিঠে হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ের কথাগুলো শোভনের একেবারে বুকের ভেতর একটা অদ্ভুত জোর এনে দিল, আবার একই সাথে কোথাও একটা সূক্ষ্ম অভিমান দানা বাঁধল। দোলনের প্রতি ভালোবাসাটা যেন এক নিমেষে একরাশ ক্লান্তিতে পরিণত হলো।
জানলার বাইরে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। শোভন খাটে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আজ যদি ওর সেই পুরনো দিনগুলো থাকতো, আজ যদি ওর পাশে সেই দুজন মানুষ থাকতো যারা একসময় ওর একটা ইশারায় সব কিছু ওলট পালট করে দিতে পারত, তবে হয়তো এই একাকিত্বটা ওকে এভাবে গ্রাস করতো না। স্মৃতিরা যেন ধীরে ধীরে কড়া নাড়তে শুরু করে শোভনের মনের দরজায়। শিলিগুড়ি জাংশন থেকে ছেড়ে আসা সরকারি বাসটা যখন জলপাইগুড়ি রোডের মাথা ভাঙা মোড়ের কাছে এসে দাঁড়ালো, তখন ঘড়িতে ৯ করে বিকেল ৪টে। বাস থেকে নেমে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রত্যয়। কাঁধে একটা মলিন ঝোলা ব্যাগ, আর অন্য হাতে সযত্নে ধরে থাকা একটা কাঠের রং তুলির বাক্স ভর্তি হ্যান্ডব্যাগ, যেটা বিগত ১২ বছর ধরে কলকাতার বুকে ওর একমাত্র সঙ্গী ছিল। লকডাউনের কড়াকড়ির জন্য বাসে যাত্রী ছিল হাতে গোনা, আর মফস্বলের এই চেনা মোড়টাও আজ বড্ড অচেনা লাগছে। লকডাউনের স্তব্ধতা গ্রাস করেছে সেই চেনা মাথা ভাঙার জমজমাট বাজারটাকে। প্রত্যয় ধীর পায়ে হাঁটতে শুরু করে নিজের পাড়ার দিকে। ১২ বছরে প্রত্যয় হাতে গুনে ৪-৫ বার এই রাস্তায় ফিরেছে। আজ অনেকগুলো দিন পর আবার একই রাস্তায় প্রত্যাবর্তন প্রত্যয়ের। ১২টা বছর, ১২টা বছর পর আবার এই রাস্তায় হাঁটছি। ভাবা যায় কত বদলে গেছে চারপাশটা। পিছের রাস্তাটা চওড়া হয়েছে, কিন্তু কত নতুন ফ্ল্যাট বাড়ি উঠেছে। আচ্ছা, মানুষগুলো, মুখোশের আড়ালে ঢাকা চেনা মুখগুলো আজ যেন কত দূরে, তাই না? কি যে হলো, করোনা বোধহয় শুধু শরীরের দূরত্ব বাড়ায়নি, মানুষের মনের দূরত্বটাও বাড়িয়ে দিয়েছে। সবাই কেমন যেন আত্মকেন্দ্রিক, যে যার নিজের টুকু নিয়েই ব্যস্ত। ভাবতে অবাক লাগছে, নিজের আত্মীয় পরিজন প্রিয়জন মারা গেলে মৃত দেহটা অবধি ছুঁতে দিচ্ছে না। অদ্ভুত। আজকাল মানুষের ছোঁয়া লাগলে মানুষ ভয় পাচ্ছে, অথচ ওই সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখা যাবে সবাই কত আপন, কত সহমর্মী। বাবা, নাটক। নিজেদের ভালো রাখার, সুখী দেখানোর একটা ব্যর্থ নাটক চলছে প্রায় প্রত্যেকটা দিন। আসলে জীবনটা তো এই রাস্তার মতোই খাঁ খাঁ করছে। কথাগুলো মনে মনে আওড়াতে আওড়াতে হাঁটতে হাঁটতে প্রত্যয় এসে দাঁড়ায় ওদের সেই পুরনো একতলা টালির চালের বাড়িটার সামনে। বেশ অনেকগুলো বছর চারপাশের বহুতলগুলোর মাঝে এই বাড়িটা যেন আরও কিছুটা মলিন হয়ে গেছে। 12 বছর আগে প্রত্যয় যখন কলকাতায় পাড়ি দিয়েছিল, তখনও এই বাড়ির দেওয়ালে নোনা ধরা ছিল। দারিদ্র্যের সেই চেনা গন্ধটা আজও একই রকম রয়ে গেছে। বাইরের দুনিয়াটা বদলেছে, কিন্তু না, প্রত্যয়ের দুনিয়া যেখানে ছিল সেখানেই থমকে দাঁড়িয়ে রয়েছে। দরজায় মৃদু ধাক্কা দিতেই ভেতর থেকে দরজা খুলে দেন প্রত্যয়ের মা সুমিত্রা দেবী। হ্যাঁ, চুলে পাক ধরেছে, কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ছেলেকে দেখে চোখের কোণটা চিকচিক করে উঠল, মুখে এক রাশ বিষণ্ণতা গ্রাস করল। চলে এলি বাবা? শরীর ঠিক আছে তো তোর? হাত মুখটা ধুয়ে নে, আমি জল গরম করে দিচ্ছি। বড্ড রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া করিস না নাকি ঠিক মতন? হাতের ব্যাগটা মেঝেতে নামিয়ে রেখে প্রত্যয় বলল, আমি ঠিক আছি মা, তুমি চিন্তা করো না তো। কলকাতার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল, মেসগুলো সব খালি করে দিচ্ছে জানো, কুমোরটুলির কাজও প্রায় বন্ধ।
তাই বাধ্য হয়েই চলে এলাম মা। দীর্ঘশ্বাস ফেলল সুমিত্রা দেবী। এসেছিস তো ভালোই হয়েছি রে। এরপর যে কি হবে, লকডাউন কবে মিটবে কি জানি। চাল ডালের যা দাম বাড়ছে বাজারে, তোর কাকা বলছিল বড় বড় কোম্পানিগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, পরিস্থিতি সত্যিই খুব খারাপ। শিল্পীদের তো আরও খারাপ অবস্থা। এই লকডাউনে কেউ তো আর ঘর সাজানোর জন্য মূর্তি কিংবা ছবি কিনতে টাকা খরচ করবে না মা। ছেলের হতাশার গলা শুনে একটু থমকে দাঁড়িয়ে গেল সুমিত্রা দেবী। মৃদু আফসোসের সুরে বলল, মাঝে মাঝে ভাবি রে, উচ্চ মাধ্যমিকের পর যদি জেদ না করতিস, এইসব আঁকা হাতের কাজের পেছনে যদি না ছুটতিস, একটা কলেজে ভর্তি হয়ে পড়াশুনো করে চাকরি করতিস, তাহলে এই দুর্দিনটা আসতো না। ওই যে তোর বন্ধু মৃণাল, সে তো শুনলাম কত বড় চাকরি করে। প্রত্যয় মাথাটা নিচু করে নিল, গলায় তীব্র হীনমন্যতা আর কষ্ট। তুমি ঠিকই বলেছ মা, আমারই ভুল ছিল। নিজের জেদ, নিজের স্বপ্ন এসবকে সত্যি করতে গিয়ে আমি আসলে একটা মরীচিকার পিছনে ছুটেছি। ভেবেছিলাম বড় আর্টিস্ট হব, নিজের হাতে মাটি ছুঁয়ে প্রাণ দেব মূর্তিতে। একদিন আমার ছবি গ্যালারিতে গ্যালারিতে ঝুলবে। কিন্তু বাস্তবটা যে বড্ড কঠিন মা, বড্ড নিষ্ঠুর। কলকাতায় না গেলে বুঝতেই পারতাম না সব স্বপ্ন অধরা থেকে গেল মা। আজ আমার পকেটে কতগুলো খুচরো টাকা ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। মা ঠিক কি বুঝলো কে জানে, চুপ করে রইল। মনে মনে প্রত্যয় আবার বলল, জীবনটা সত্যিই বড্ড আনপ্রেডিক্টেবল। যে শিল্পকে ভালোবেসে একদিন ঘর ছেড়েছিলাম, আজ সেই শিল্পই আমাকে মাঝ রাস্তায় এনে দাঁড় করালো। অথচ একসময় আমরা তিনজন, আমি, শোভন আর মৃণাল, এই মাথা ভাঙার বুকেই কত স্বপ্ন দেখতাম। আজ কি কোথায় ছিটকে গেছি। কেউ সফল, কেউ আমার মতো ব্যর্থ। সুমিত্রা দেবী ঘরে ঢোকেন জল নিয়ে, এগিয়ে দেন জলের গ্লাস। প্রত্যয় জানলার বাইরের দিকে তাকায়। ঝোলা ব্যাগ থেকে উঁকি মারছে ওর সাধের স্প্যাটিউলা আর তুলিগুলো। 12 বছরের লড়াই শেষে আজ মফস্বলের এই নিস্তব্ধ ঘরে নিজের মায়ের সামনে দাঁড়িয়ে প্রত্যয় যেন বড্ড বেশি হেরে যাওয়া একটা সৈনিক। লকডাউনের এই অন্ধকারটা যেন তার শিল্পী সত্তার ওপর একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়ে গেল। প্রত্যয় জানে না কি করবে, কোথায় যাবে, কিভাবে বাঁচবে। মাথা ভাঙার সেই চেনা আকাশটার নিচে যখন বাগডোগরা এয়ারপোর্টের রানওয়ে ছুঁলো বিমানটা, তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে। বিমানের দরজা খুলতেই আইটি সেক্টরের কর্পোরেট আভিজাত্যে মোড়া এক যুবক নেমে এলো নিচে। মৃণাল সেন, বয়স 30-এর কাছাকাছি। পরনে দামি ব্র্যান্ডের শার্ট, চোখে রোদ চশমা আর কাঁধে ঝুলছে ল্যাপটপ ব্যাগ। আজ থেকে ঠিক 12 বছর আগে 2008 সালে এই মাথা ভাঙা মফস্বলের এক মধ্যবিত্ত পরিবার থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ছেলেটা পাড়ি দিয়েছিল রাজস্থানের এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজে। বরাবরই পড়াশোনায় তুখোর। মেধাবী মৃণাল আজ ব্যাঙ্গালোরের একটা প্রথম সারির আইটি কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী। মোটা অঙ্কের মাইনে, বিলাসবহুল জীবন আর কর্পোরেট কালচার মৃণালকে আজ আমূল বদলে দিয়েছে। মফস্বলের সেই চঞ্চল ছেলেটা আজ বড্ড বেশি গুরুগম্ভীর। নিজের কাজের দুনিয়ায় ভীষণ মগ্ন। কাজের চাপে বছরের পর বছর বাড়ি আসা হয়ে ওঠেনি ওর। কিন্তু 2020-র এই বিশ্বব্যাপী লকডাউন আর ওয়ার্ক ফ্রম হোম, এই নিয়ম মৃণালকেও বাধ্য করেছে নিজের শিকড়ে ফিরে আসতে।
এয়ারপোর্টের টার্মিনাল থেকে বেরিয়েই মৃণাল পকেট থেকে ওর আইফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। হ্যাঁ মা, আমি এই বাগডোগরায় ল্যান্ড করলাম। হ্যাঁ, ফ্লাইটটা 8 ঘন্টা লেট ছিল। প্রিপেড ট্যাক্সি পেয়ে গেছি, ক্যাব ড্রাইভার লাগেজ তুলছে। ওই ঘন্টাখানেকের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আরে না না, ওসব লুচি পায়েস করতে হবে না মা, আমি অলরেডি ফ্লাইটে স্ন্যাক্স খেয়ে নিয়েছি। আর শোনো, আমার ঘরের ওয়াইফাই এর স্পিডটা ঠিক আছে তো? তুমি বলে কই লোকাল কেবল অপারেটরের কাছ থেকে হাই স্পিড ইন্টারনেটটা নিয়েছো তো? এই না হলে কিন্তু আমি খুব প্রবলেমে পড়বো মা। আজ সন্ধ্যে 7:30 ব্যাঙ্গালোর অফিসের ক্লায়েন্টের সাথে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। বাড়ি ঢুকেই ল্যাপটপ খুলে বসতে হবে। উফ মা, তোমরা এই পুরোনো দিনের মানুষরা না বড্ড বেশি প্যানিক করো। লকডাউন হয়েছে তো কি হয়েছে, আমাদের আইটি সেক্টরে ওসবের কোনো এফেক্ট পড়ে না। অফিস বন্ধ হলেও কাজ তো আর বন্ধ নয়। পুরো ব্যাঙ্গালোর অফিস এখন যে যার বাড়ি থেকে ল্যাপটপ নিয়ে অপারেট করছে। আরে একেই তো বলে ওয়ার্ক ফ্রম হোম। কাজের প্রেসার একই আছে। আচ্ছা, আমি গাড়িতে উঠছি, রাখলাম মা। ফোনটা পকেটে রেখে গাড়ির ব্যাক সিটে গিয়ে বসলো মৃণাল। গাড়ি স্টার্ট দিয়ে বাগডোগরা পেরিয়ে শিলিগুড়ি শহরের বুক চিরে এগোতে থাকলো গাড়ি মাথা ভাঙার দিকে। জানলার কাঁচ নামাতেই হু হু করে ঢুকে এলো চেনা উত্তরবঙ্গের হাওয়া, ঠান্ডা শীতল। চারপাশের চেনা চা বাগান আর চেনা রাস্তাগুলো চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। গাড়ি যত মফস্বলের দিকে এগোচ্ছে, মৃণালের মনের ভিতরের সেই গাম্ভীর্যের দেওয়ালটা কেমন যেন চিড় ধরছে। একটু দীর্ঘশ্বাস ফেলল মৃণাল, তারপর কেমন যেন নস্টালজিক হয়ে গেল। কত বছর পর এই রাস্তায় ফিরছি, প্রায় 4-5 বছর তো হবেই। সত্যি লাইফটা কত ফাস্ট চেঞ্জ হয়ে যায়। ব্যাঙ্গালোরের ট্রাফিক, ফ্ল্যাট কালচার আর এসি কিউবিকলের বাইরেও যে একটা পৃথিবী আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম। এই মফস্বলের ধুলো মাটি মাখা রাস্তা থেকেই তো একদিন শুরু করেছিলাম। আজ আমি যেখানে দাঁড়িয়ে সেখানে পেছনোটা সহজ ছিল না। ডে অ্যান্ড নাইট এক করে কোডিং করেছি, প্রজেক্ট সামলেছি। আজ সাকসেস আমার মুঠোয়। এই লকডাউন অনেকের লাইফ শেষ করে দিতে পারে, কিন্তু আমার মতো প্রফেশনালদের কিচ্ছু আটকাতে পারবে না। সাকসেস আর বুদ্ধির জোর থাকলে যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করা যায়। শুনলেন, সেই মফস্বলের ছোট্ট মৃণাল এখন মস্ত বড় প্রফেশনাল। কি দম্ভ! হ্যাঁ, গাড়ি এসে থামলো মাথা ভাঙার চেনা গলির মুখে। গাড়ি থেকে নেমে নিজের ট্রলি ব্যাগটা টানতে টানতে মৃণাল যখন বাড়ির দিকে এগোচ্ছে, তখন ওর চোখে মুখে একটা অদ্ভুত অহংকার আর আত্মতৃপ্তি। ও মনে করছে জীবনের সব যুদ্ধ ও জিতে গেছে। কিন্তু মৃণাল তখনও জানেই না এই লকডাউন নামের ক্রাইসিসটা আর এই মফস্বলের চেনা মাটি ওর সাজানো কর্পোরেট দম্ভকে কোনো এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করাতে চলেছে। একই আকাশের নিচে একই মফস্বলে 12 বছর পর পা রাখল 3 বন্ধু, আলাদা আলাদা, শোভন, প্রত্যয় আর মৃণাল। কিন্তু কেউ জানল না কতটা কাছাকাছি এসেও তারা আজ যোজন যোজন দূরে দাঁড়িয়ে রয়েছে একে অপরের থেকে। না না না, এটা কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নয়, এটা এক প্রকার মেন্টাল ডিস্টেন্সিং। বিকেলটা তখন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। ঘরের 4 দেওয়ালে বন্দি থাকতে থাকতে প্রত্যয়ের দম যেন আটকে আসছিল। 12 বছর পর এই মফস্বলের চেনা গন্ধটা ওকে হাত ছানি দিয়ে ডাকছিল। কাঁধের ঝোলা ব্যাগটা না নিয়েই শুধুমাত্র পায়ে চটিটা কোনো মতে গলিয়ে যখন দরজার দিকে এগোলো, সুমিত্রা দেবী রান্নাঘর থেকে প্রায় ছুটে এসে তীব্র আতঙ্ক নিয়ে বারবার বাইরে বেরোতে বারণ করছিল। মনে করাচ্ছিল টিভির খবরে দেখাচ্ছে বাইরে বেরোলেই নাকি ওই মারণ ভাইরাস বাতাস থেকে শরীরে ঢুকে যাচ্ছে। ওসব কলকাতায় মানায়, মফস্বলে মানুষ আমরা, এই রোগে ধরলে কেউ পাশে এসে দাঁড়াবে না, তাই
প্রত্যয় যেন বাইরে না বেরোয়। কিন্তু প্রত্যয় তো ছোট থেকেই জেদি। আরে ধুর মা, তুমি না বড্ড বেশি প্যানিক করো জানো তো। আমি তো আর বাজারে লোক জড়ো করতে যাচ্ছি না, আমি একটু এই পাড়ার মোড় পর্যন্ত হেঁটে আসি না। কত বছর পর এলাম বলো তো, ঘরের ভিতরে হাঁপিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি মুখে মাস্ক পরে নিচ্ছি, সঙ্গে স্যানিটাইজার নিচ্ছি, তুমি একদম চিন্তা করো না তো মা। মাকে বুঝিয়ে সুঝিয়ে প্রত্যয় যখন গলির বাইরে পা রাখল, চারপাশটা সত্যি বড্ড শান্ত। ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও এসে দাঁড়ালো মাথা ভাঙা হাই স্কুলের সেই মস্ত বড় লোহার গেটটার সামনে। লকডাউনের জেরে স্কুল বন্ধ, মাঠের ঘাসগুলো বড় বড় হয়ে গেছে। গেটের ফাঁক দিয়ে ভেতরের চেনা করিডোরটার দিকে তাকাতেই প্রত্যয়ের মনটা একটা অদ্ভুত ভালো লাগায়, একটা খুশিতে ভরে উঠল। এই সেই স্কুল, এই সেই মাঠ যেখানে কেটেছে ওর জীবনের সবচেয়ে সোনালি দিনগুলো। সেদিন এই মাঠে ওরা 3 জন ছিল, শোভন, প্রত্যয় আর মৃণাল। ওদের পাড়ার লোকজন বলতো এক্কেবারে হরিহর আত্মা, স্কুলেও তাই বলতো। 3 বন্ধুর এমন নিখাদ নিঃস্বার্থ বন্ধুত্ব এ তল্লাটে আর খুব একটা দেখা যেত না। সকালে সাইকেলের বেল বাজিয়ে একসঙ্গে স্কুল যাওয়া, টিফিনের আলুর দম পরোটা ভাগাভাগি করে খাওয়া, কিংবা ক্লাস পালিয়ে নদীর ঘাটে গিয়ে বসে থাকা, সব কিছুতে ওরা ছিল অবিচ্ছেদ্য। একজনের খামখেয়ালিপনা বা পাগলামি অন্য দুজনের কাছে তো ছিল বেদ বাক্য। কোনো যুক্তি, কোনো স্বার্থ, কোনো তর্কাতর্কি ছাড়া শুধুমাত্র বন্ধুর মুখের হাসির জন্য বাকি দুজন একেবারে ঝাঁপিয়ে পড়ত যে কোনো কাজে। স্কুলের গেটে হাত রেখে প্রত্যয়ের চোখের সামনে ভেসে উঠল 12 বছর আগের একটা তপ্ত দুপুরের স্মৃতি। এই মাঠের কোণে একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে সেদিন ওরা 3 জন একটা অসম্ভবকে সম্ভব করার ছক কষেছিল। স্মৃতির পাতায় উল্টে প্রত্যয় যেন শুনতে পাচ্ছিল ওদের সেই চেনা কণ্ঠস্বর। এই জানিস মৃণাল, আমাদের ওই লোকাল ক্লাবের লাইব্রেরিটারে বিচ্ছিরি অবস্থা হয়ে পড়ে রয়েছে রে। ধুলো ময়লা জমি একেবারে যেন ভূত বাংলো হয়ে রয়েছে। জানিস একটাও নতুন বই নেই, ওই ফেলুদা ব্যোমকেশ কিচ্ছু না। আর পুরনো বইগুলোর পাতাগুলো সব উই পোকায় কাটছে। এই শোন না, আমার না খুব ইচ্ছে করছে রে, ওখানে যদি ভালো ভালো কিছু গল্পের বই থাকতো তাহলে বেশ খানিকটা সুবিধে হতো বল। সব বই তো আর ওই বাবা মা বললেও কিনে দেয় না আমাদের, শুধু বলে এখন ওসব গল্পের বই পড়ে নাকি সময় নষ্ট করে কোনো লাভ নেই। ইস, লাইব্রেরিটা যদি একটু ঠিকঠাক করা যেত রে। ইচ্ছে যখন করেছে তখন ওটাকে যেমন করেই হোক সাজাতে হবে। এই মাথা ভাঙার ছেলে মেয়েদের আমরাই ভালো বই পড়ার সুযোগ করে দেব। কি বলিস মৃণাল, আমরা চাইলে পারি নাকি? আইডিয়াটা ভালো, কিন্তু কাজটাও তো সহজ নয় রে ভাই। বই কিনতে গেলে, লাইব্রেরি সাজাতে গেলে প্রচুর টাকা লাগবে। ক্লাব ঘরটা পরিষ্কার করার পারমিশন তো নয় পেয়ে যাব, কিন্তু ফান্ডিং কোথায়? কথাটা খুব একটা ভুল বলেনি মৃণাল, ব্যাপারটা আগে ভেবে দেখেনি প্রত্যয় নিজেও। সেটাই তো ভাবছি। আমাদের কাছে তো ওই পকেট মানির সামান্য কিছু টাকা ছাড়া তেমন কিছুই নেই রে। ভরসা দিতে এগিয়ে এলো শোভন। আরে তুই একদম চিন্তা করিস না প্রত্যয়, তোর ইচ্ছে হয়েছে মানে সাহা বাড়ির ছেলে থাকতে টাকা আটকাবে না। আমরা কাল থেকেই পাড়ায় পাড়ায় ঘুরবো, রসিদ বই ছাপাবো, বাড়ি বাড়ি গিয়ে লোকেদের বোঝাবো আমাদের চেনা যত গুরুজন আছে, আত্মীয় স্বজন আছে, সবার বাড়ি গিয়ে পুরনো বই আর চাঁদা তুলে নেব। হ্যাঁ, দেখি কে বই কেনার ব্যাপারে না বলে। একদম ঠিক। শোভন যখন বিজনেসম্যানদের মতো ফান্ড কালেকশনের দায়িত্ব নিয়েছে, তখন আমি লাইব্রেরির ক্যাটালগ আর বইয়ের লিস্ট বানানোর টেকনিক্যাল দিকটা দেখে নেব। আর প্রত্যয়, তুই লাইব্রেরির ভেতরের দেওয়ালগুলো চমৎকার করে পেন্টিং করে সাজিয়ে দিবি। চল চল, কাল সকাল থেকে শুরু করতে হবে কাজ। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। এই বয়সের খামখেয়ালি পাগলামিটাকে বুকে নিয়ে 3 বন্ধু মিলে সেদিন চষে ফেলেছিল গোটা শহর।
রোদ জল মাথায় করে বাড়ি বাড়ি গিয়ে ওরা সংগ্রহ করেছিল শয়ে শয়ে সব দুর্মূল্য বই আর লাইব্রেরি সাজানোর ফান্ড। স্থানীয় ক্লাবের সহায়তায় নিজেদের হাড় ভাঙা খাটুনিতে ওরা গড়ে তুলেছিল ওদের স্বপ্নের লাইব্রেরি। প্রথম প্রথম পড়াশোনার ফাঁকে ওরা নিজেরাই বিকেলবেলা পালা করে বসতো ওই লাইব্রেরি মেনটেন করতে। পরবর্তীতে অবশ্য ক্লাব কর্তৃপক্ষ এটার পুরো দায়িত্ব নিয়ে নেয়। আর আজ 12 বছর পর সেই ছোট্ট লাইব্রেরিটাই মাথা ভাঙার একটা মস্ত বড় সরকারি অনুদানপ্রাপ্ত লাইব্রেরিতে পরিণত হয়েছে। স্কুলের গেট থেকে হাতটা সরিয়ে নিল প্রত্যয়। ওর ঠোঁটের কোণে লেগে থাকা পুরনো হাসির রেখাটা আচমকাই মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস আছড়ে পড়ল মাস্কের ভেতর। যে লাইব্রেরিটার প্রত্যেকটা ইঁটে প্রত্যেকটা বইয়ের পাতায় আজও ওদের বন্ধুত্বের গন্ধ লেগে আছে, সেই লাইব্রেরিটা আজ কত বড় হয়ে গেছে। অথচ যে 3টে বন্ধু মিলে ওটার জন্ম দিয়েছিল বলা যায়, ওরা আজ একে অপরের থেকে অনেক অনেক দূরে, কত অচেনা হয়ে ছিটকে গেছে। জীবনের এই পরিহাসের কথা ভাবতে ভাবতে প্রত্যয় ধীর পায়ে এগিয়ে চলল সেই লাইব্রেরিটার দিকে। ও হ্যাঁ, ওদিকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে মাথা ভাঙার দিকে ছুটে চলা প্রিপেইড ট্যাক্সিটার কাঁচের জানলা দিয়ে বাইরের চেনা প্রকৃতি দেখছিল মৃণাল। গাড়িটা যখন ওদের মফস্বলে ঢোকার মুখে সেই রেল লাইনের ধারে মস্ত বড় ফাঁকা মাঠটার পাশ দিয়ে পাস করছিল, তখন আচমকাই মৃণালের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এই তো সেই মাঠ। লকডাউনের স্তব্ধতায় আজ মাঠটা খাঁ খাঁ করছে। দু একটা চিল শকুন আজ আকাশে উড়ছে। কিন্তু আজ থেকে ঠিক 13-14 বছর আগে এই মাঠটাই তো ছিল ওদের কৈশোরের সব থেকে বড় যুদ্ধক্ষেত্র। মৃণাল আর নিজেকে ধরে রাখতে পারল না। ড্রাইভার দাদা, গাড়িটা একটু সাইডে দাঁড় করান তো। গাড়িটা রাস্তার একপাশে এসে থামল। মৃণাল ট্যাক্সি থেকে নেমে ধীর পায়ে হেঁটে মাঠের মাঝখানে এসে দাঁড়ালো। জুতো এসে লাগলো চেনা মফস্বলের ধুলো মাটি। ল্যাপটপ ব্যাগটা তখনও কাঁধেই ঝুলছে, কিন্তু মৃণালের চোখ দুটো যেন খাঁ খাঁ করা মাঠের মধ্যে হঠাৎ করে এক যুগ আগের এক তুমুল কোলাহল দেখতে পাচ্ছে। সেদিন এই মাঠে একটা মস্ত বড় শামিয়ানা খাটানো হয়েছিল। তখন ওরা ওই ক্লাস 11-এ পড়ে। বিজ্ঞানের ছাত্র মৃণাল বরাবরই একটু যুক্তিবাদী। মফস্বলের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ডাইনি প্রথা, ওঝার কেরামতি আরও নানান কুসংস্কারের বিরুদ্ধে হতো একদম জেহাদ ঘোষণা করেছিল। স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলে ও ঠিক করেছিল এই মাঠেই একটা সচেতনতামূলক ক্যাম্প আর সায়েন্স এক্সিবিশন করা হবে। বাবা, এই মফস্বলে সেসব! কিন্তু একা মৃণালের পক্ষে এই বিশাল আয়োজন অসম্ভব। আর ঠিক তখনই কোনো বিজ্ঞান যুক্তি তক্ক তোয়াক্কা না করে শুধুমাত্র বন্ধুর জেদটাকে সম্মান জানাতে ঢাল তলোয়ার ছাড়া একেবারে নিধিরাম সর্দারের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাকি দুজন, শোভন আর প্রত্যয়। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মৃণালের কানের কাছে যেন আচমকাই জীবন্ত হয়ে উঠল সেই পুরনো দিনের চেনা চিৎকার, চেনা গলাগুলো। ধুর ইয়ার, বিজ্ঞান মঞ্চের লোকেরা তো থিওরিটিক্যাল চার্ট আর কটা বই এক্সপেরিমেন্টের জিনিসপত্র দিয়েই খালাস, কিন্তু এই মফস্বলের সাধারণ মানুষদের মাঠে টেনে আনবে কে? কুসংস্কারের বিরুদ্ধে লিফলেটগুলো তৈরি করবে কে? আমি তো একা সব সামলাতে পারছি না। অমনি মৃণালের পিঠে একটা সজোরে থাপ্পড় মারলো প্রত্যয়। ওই জানোয়ার, তুই একা কেন হবি রে গাধা? আমরা দুজন মরে গেছি নাকি? শুধু সায়েন্সের লজিকগুলো আমরা বুঝি না, ওসব বুঝিয়ে দিস। বাকি মানুষ টানার দায়িত্ব আমাদের, কি বলিস শোভন? এই দেখ, আমি অলরেডি 4টে মস্ত বড় আর্ট পেপারে কার্টুন এঁকে ফেলেছি। কিভাবে ওঝারা ওই হাতের নখ দিয়ে রক্ত বার করার ভেলকি টেলকি দেখায়, ওসব এইসব দেখে লোকজনকে বুঝিয়ে দিতে পারবি। এই পোস্টারগুলো মাঠের চারপাশে টাঙিয়ে দিলে লোক এমনি এমনিই দেখবি আসছে। শোভন নিজেও বেশ উত্তেজিত, মজা করে বলল,
আর ওই লিফলেট বিলি করা আর মাইকিং করার দায়িত্ব আমার। হ্যাঁ, তোকে কিচ্ছু ভাবতে হবে না মৃণাল। আমি ক্লাবের ছেলেদের বলে দুটো বড় চুঙা মাইকের ব্যবস্থা করে ফেলেছি। আর আমাদের পাড়ার যত কাকিমা জেঠিমা ওই বিকেলে সিরিয়াল দেখতে বসে, তাদের ধরে ধরে বুঝিয়ে এই মাঠে নিয়ে আসার দায়িত্ব আমার। হ্যাঁ, তুই শুধু এক্সপেরিমেন্টগুলো রেডি কর। হ্যাঁ, বাকি মাঠ ভরানোর দায়িত্ব এই অধমের। হ্যাঁ, ঠিক বলেছিস। তুই ওসব অনুষ্ঠান সূচি সাজা, আমরা বাকিটা বুঝে নেব। চাপ নিস না কিন্তু। তোরা সত্যি পারবি তোরে? লোকজন যদি অশান্তি করে এসে, অনেকে তো আবার এসব অলৌকিক জিনিস বড্ড বিশ্বাস করে। অশান্তি করবে? এমন দেব না। আরে আরে করুক না অশান্তি, বন্ধুদের ওপর ভরসা রাখ। তুই একটা ভালো কাজ করছিস, আর সেখানে আমরা তোর পাশে থাকবো না এমনটা কখনো হয়েছে নাকি? হ্যাঁ, চল চল, আজ রাতে 3 জন মিলেই লিফলেটগুলো ডিস্ট্রিবিউট করা শুরু করব, একেবারে বাড়ি বাড়ি গিয়ে দরজা নক করে। সেদিন সত্যিই সফল হয়েছিল সেই ক্যাম্প। মৃণালের যুক্তির পাশে প্রত্যয়ের আঁকা আর শোভনের অমানসিক খাটুনি। এই 3 জনের যুগলবন্দিতে মাথা ভাঙার মাঠটা লোকারণ্য হয়ে উঠেছিল। বিজ্ঞান মঞ্চের ডাক্তারবাবুরা সেদিন মৃণালকে পিঠ চাপড়ে বাহবা দিয়েছিল, কিন্তু মৃণাল মনে মনে জানত এই বাহবাটার আসল দাবিদার সে একা মোটেই নয়। এই দুটো ছেলে যারা বিজ্ঞানের ধার পাশ মারায়নি, কিন্তু বন্ধুত্বটা বেশ মন থেকে ভালোই বুঝত। কোনো স্বার্থ ছাড়াই সেদিন ওরা নিজেদেরকে জাস্ট উজাড় করে দিয়েছিল, শুধুমাত্র মৃণালের একটা স্বপ্নকে সত্যি করবে বলে। হাওয়ার একটা ঠান্ডা ঝাপটায় মৃণালের স্মৃতির ঘোরটা ভেঙে গেল। রোদ চশমাটা খুলে চোখটা একবার মুছে নিল। ব্যাঙ্গালোরের কর্পোরেট লাইফে এত বড় বড় প্রজেক্ট সে সাকসেসফুলি ডেলিভার করছে, কত টিম লিড করছে, কিন্তু আজকের এই একলা দাঁড়িয়ে থাকা সফল মৃণাল সেনের মনে হলো সেই ভাঙা শামিয়ানার নিচে বন্ধুদের নিয়ে করা ছোট্ট ক্যাম্পটার চেয়ে বড় সাকসেস তার জীবনে আর একটাও আসেনি। অথচ আজ কাজের অজুহাতে আভিজাত্যের দেওয়াল তুলে ও সেই নিঃস্বার্থ বন্ধুদের থেকে কত মাইল দূরে সরে এসেছে। একটা অপরাধ বোধ যেন চাবুকের মতো এসে লাগলো মৃণালের মনে। ও আর মাঠের দিকে তাকাতে পারল না, ধীর পায়ে ফিরে গেল ট্যাক্সির দিকে। সন্ধে নেমেছে অনেকক্ষণ। মাথা ভাঙা মফস্বলের আকাশটা আজ বড্ড বেশি কালো, যেন এক রাশ বিষণ্ণতা থমকে আছে মেঘের আড়ালে। লকডাউনের নিয়মে চারপাশটা একেবারে নিঝুম। নিচের ঘরে মা হয়তো সন্ধে আহ্নিক সারছেন। শোভন একা এসে দাঁড়িয়েছে ওদের একতলার ছাদটায়। চারিদিকের চেনা বাড়িগুলোর জানলা দিয়ে টিম টিম করে জ্বলছে আলো, কিন্তু কোনো কোলাহল নেই। চারপাশটা যেন একটা মস্ত বড় খাঁচায় বন্দি। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো শোভন। সিগারেটের ধোঁয়াটা বাতাসে উড়িয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। অদ্ভুত একটা পরিস্থিতি। গোটা পৃথিবীটা কেমন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। যে যার নিজের পেশা নিয়ে, রোজগার নিয়ে অহংকার করত, আজ আজ সবাই ঘরের কোণে বন্দি। সবার মনেই বোধহয় একটা তীব্র অর্থনৈতিক সংকট, একটা চরম অনিশ্চয়তা। লকডাউনের এই 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 মার সবার উপরে এমনভাবে এসে পড়েছে, আমার নিজেরই অবস্থা। যাই হোক, সাহা ক্লথ স্টোরের মতো চালু দোকান হঠাৎ করে বন্ধ হয়ে বসে রইল, অথচ অথচ আজ আজ থেকে কত বছর আগে পরিস্থিতি যখন একদম অন্যরকম ছিল, টাকা পয়সার অভাব থাকলেও মানুষের জন্য মনটা কেমন হু হু করত।
সিগারেটের লাল ফুলকিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই শোভনের মনটা হু হু করে পিছিয়ে গেল 12-13 বছর আগের এক শীতের সন্ধ্যায়। এক শীতের রাতে শিলিগুড়ি স্টেশন থেকে ফেরার পথে ট্রেনের জন্য অপেক্ষা করছিল 3 বন্ধু। কনকনে ঠান্ডায় স্টেশনের প্ল্যাটফর্মে ফুটপাথে শুয়ে থাকা হতদরিদ্র মানুষগুলোর অসহায়তা দেখে মনটা সেদিন কেঁপে উঠেছিল 18 বছরের শোভনের। কিন্তু নিজের পকেটে তো তখন গোনাগুনতি টাকা। জেদ ধরে বসল এই মানুষগুলোর হাতে তুলে দেবে শীতের জামা কাপড়। কিন্তু কি করে তা সম্ভব? জেদ মেটাতে বাবার কাপড়ের গোডাউন থেকে স্টক ক্লিয়ারের বাহানা দিয়ে জামা কাপড় সরাতেও দ্বিধা করেনি শোভন। আর সেই চুরির অপবাদে ভাগ বসাতে এক পায়ে রাজি হয়ে গিয়েছিল মৃণাল আর প্রত্যয়। শোভনের কানের কাছে যেন আবার ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। তোদের বলছি শোন, গোডাউনের পেছনের জানলাটা আমি খুলে রেখে এসেছি। বাবা এখন ক্যাশ বাক্স মেলাতে ব্যস্ত। তোরা শুধু বস্তাটা ভালো করে ধরবি, আমি একে একে টপকে দেব। ওই পুরনো লটের জ্যাকেট আর শালগুলো আমি পুরনো স্টক ক্লিয়ার বলে বাবার খাতায় লিখে দেব। বাবা টের পাওয়ার আগেই এগুলো বার করে আনতে হবে। হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস শোভন? জ্যাকেটের পুরো একটা বস্তা গায়েব করে দিবি মানে? মেসোমশাই জানতে পারলে তোকে আর আস্ত রাখবে না, আর আমাদেরকেও চোর ভাববে। আরে ধর ভিতর ডিম কোথাকার, সব সময় বেশি ওভার থিঙ্ক করিস জানিস। শোভন কি নিজের জন্য চুরিটা করছে নাকি? ওই স্টেশনের ফুটপাথের বাচ্চাগুলো আর বুড়ো মানুষগুলো ঠান্ডায় কাঁপছে, দেখলি না? ওদের গায়ে দেওয়ার মতো একটা ভালো চাদর পর্যন্ত নেই। এই শোভন, তুই চল, আমি বস্তা তলার ব্যাকআপ দিচ্ছি তোকে। যদি মেসোমশাই ধরে ফেলে বলবো আমরা 3 জন মিলে ওগুলো সরিয়ে নিয়েছি। মার খেলে আমরা 3 জন একসঙ্গেই খাবো। উফ, তোদের এই পাগলামিগুলোর জন্য আমি একদিন নির্ঘাত জেলে যাব। চল, আমিও আছি, তবে প্ল্যান মাফিক কাজ করতে হবে। প্রত্যয়, তুই গলির মোড়ে রিক্সা নিয়ে রেডি থাকবি। আমি আর শোভন বস্তাটা পাঁচিল পার করে দেব, তারপর সোজা শিলিগুড়ি স্টেশন। থ্যাঙ্কস রে, তোরা পাশে না থাকলে আমি একলা এটা কোনো দিন পারতাম না। সেদিন গভীর রাতে শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে শিলিগুড়ির স্টেশনের ফুটপাথের ঘুমন্ত মানুষগুলোর গায়ে যখন ওরা একটা একটা করে গরম জামাকাপড় আর চাদর জড়িয়ে দিচ্ছিল, সেদিন ওই মানুষগুলোর ঘুমন্ত মুখের আরাম আর আশীর্বাদটুকু ওদের জীবনের শ্রেষ্ঠ কামাই ছিল। মেসোমশাই পরে অবশ্য সবটা ধরে ফেলেছিলেন, শোভনকে আচ্ছা করে ধমকও দিয়েছিলেন, কিন্তু সেই বকুনিতেও একটা প্রচ্ছন্ন গর্ব লুকিয়েছিল। আর আজ সেই 2020 সালের লকডাউনের চারপাশের অসহায় মানুষগুলোকে দেখেও শোভন নিজের ঘরে বন্দি। নিজের ধসে যাওয়া ব্যবসা আর দোলনের মানসিক চাপের বোঝা নিয়ে ও একা ছটফট করছে। সিগারেটের সেই অংশটা ছাদে ফেলে পায়ের জুতো দিয়ে চেপে নিভিয়ে দিল। একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো ওর গায়ে। রাতের অন্ধকারে মফস্বলের স্তব্ধতার দিকে তাকিয়ে ও মনে মনে বলল, ইস, আজ যদি পুরনো দিনগুলো থাকতো, আজ যদি সেই 2 পাগল বন্ধু ওর পাশে থাকতো, তবে হয়তো এই কঠিন ক্রাইসিসের দিনে ও একা বোধ করতো না। একাকিত্বের এই লকডাউন যেন বড্ড বেশি ভারী হয়ে চেপে বসছে ওর বুকে। জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের পর এই 3 বন্ধুর একাত্মতায় প্রথম একটা হালকা ধাক্কা লেগেছিল। মৃণাল বরাবরই পড়াশোনায় তুখোর, তাই ও স্কুলের সেরা বিভাগ অর্থাৎ বিজ্ঞান বা সায়েন্স নিয়ে ভর্তি হলো। শোভন ছিল ব্যবসায়ী বাড়ির ছেলে, বাবার কাপড়ের দোকানের সুবাদে ছোট থেকেই হিসেব নিকেশে ওর বেশ দখল ছিল, তাই ও নিল বাণিজ্য বা কমার্স। আর প্রত্যয়, যার মনের ভেতর সারাক্ষণ রং আর রূপকথারা ভিড় করে থাকত, ও ভর্তি হলো কলা বিভাগ বা আর্টস নিয়ে। একই স্কুলের করিডোর থেকেও 3টে আলাদা বিভাগের ক্লাস ঘরের দূরত্বটা ওদের বন্ধুত্বে কোনো দিন বিন্দু মাত্র ফাটল ধরাতে পারেনি। সকালবেলা সাইকেল নিয়ে একসাথে স্কুলে যাওয়াটা যেমন বন্ধ হয়নি, তেমনি সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে ইংরাজি আর বাংলা টিউশনের চেনা কোচিং ক্লাসটাতে ওরা ঠিক একসাথে গিয়েই বসত। সেখানে অন্য বন্ধুদের ভিড় থাকলেও ওরা 3 জন ছিল একটা আলাদা দ্বীপের মতো।
উচ্চ মাধ্যমিকের সেই 2 বছরও ওরা একে অন্যের ছায়ার মতো পাশে থেকে কাটিয়ে দিয়েছিল। কিন্তু আসল ভাঙনটা এলো 2008 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর। এই প্রথম 3টে আলাদা স্ট্রিম ওদের 3জনকে ভৌগোলিকভাবে 3টে সম্পূর্ণ আলাদা রাজ্যে ছিটকে দিল এক লহমায়। মাথা ভাঙার সেই চেনা নদীর ঘাটে সেদিন বিকেলে ওরা 3জন শেষবারের মতো একসাথে আড্ডায় বসেছিল। চরের বালির উপর শুয়ে আকাশটার দিকে তাকিয়েছিল 3জনই। সন্ধে নামার মুখে চারপাশটা শান্ত হয়ে আসছিল, আর ঠিক তখনই ওদের নিজেদের ভবিষ্যতের কথাগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিতে ওদের ঠোঁটের কোণে খেলে যাচ্ছিল ম্লান হাসি। আমার রাজস্থানের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন লেটারটা চলে এসছে রে। বাবা বলছিল সামনের সপ্তাহের শেষেই জয়পুরের টিকিটটা কেটে নিতে। কাউন্সেলিং আর বাকি ফর্মালিটিগুলো ওখানেই হবে। হোস্টেলও নাকি অ্যালট হয়ে গেছে। সেদিন প্রত্যয়ের বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করে উঠেছিল। বাহ, কনগ্র্যাচুলেশন ভাই। আমরা জানতাম তুই ঠিক ভালো কোথাও চান্স পাবি। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ওটা, তাই না রে? ম্লান হেসে মৃণালের পিঠ চাপড়ে দিয়েছিল শোভন। চল, আমাদের আমাদের গ্রুপ থেকে অন্তত একজন তো মস্ত বড় ইঞ্জিনিয়ার হতে চলেছে। কিন্তু রাজস্থান অনেক দূর রে মৃণাল। একবার চলে গেলে তো আর যখন তখন হুট করে চলে আসতে পারবি না। হ্যাঁ রে, আমার নিজেরও ভাবলে কেমন একটা লাগছে। এই মাথা ভাঙা ছেড়ে, তোদের ছেড়ে অত দূরে একা কিভাবে থাকবো সত্যি জানি না। পড়াশোনার প্রেশারও নাকি ওখানে খুব বেশি, কিন্তু ক্যারিয়ারের জন্য যেতে তো হবেই। তুই কি ঠিক করলি প্রত্যয়? তোর কলকাতার আর্ট কলেজের ভর্তির ব্যাপারটা কি হলো? হ্যাঁ, আর্ট কলেজে প্রিপারেশন নেবার জন্য ভাবছি কলকাতাতেই চলে যাব। ওই আমার দুঃসম্পর্কের এক কাকার চেনা এক ভদ্রলোক কুমোরটুলিতে থাকেন। উনি বলেছেন ওখানে কিছু লোকাল স্কাল্পচার আর্টিস্টদের সঙ্গে কথা বলে দেবেন। কাজ শিখতে শিখতে আর্ট কলেজের এন্ট্রান্সের জন্য খাটব। বাড়ির অবস্থা তো জানিসই, মা একা কতদিন আর টানবে। কলকাতার মতো জায়গায় থাকলে থাকা খাওয়ার খরচ প্রচুর, টাকা পয়সার বড্ড টানাটানি রে এই মুহূর্তে। কি হবে, কিভাবে সামলাবো জানি না। বড্ড বড্ড ভয় করে রে। ভয় পাওয়ার কি আছে? তুই এত সুন্দর ছবি আঁকিস, মাটি দিয়ে মূর্তি করিস, তোর আর্টে এরিয়া তৈরি করা একদম ঠিকঠাক ডিসিশন। তুই লড়াইটা শুরু কর ভাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো আছি। তুই এখানেই থেকে যাচ্ছিস তো শোভন? তুই বাইরে কোথাও ট্রাই করবি না? না রে, আমার আমার আর কোথাও যাওয়া হবে না। আমি এখানেই থাকবো। বাবার শরীরটা ইদানিং একদম ভালো যাচ্ছে না। সুগারটা বড্ড বেড়েছে। ডাক্তারবাবু বলেছেন বেশি পরিশ্রম না করতে। একা হাতে দোকানটা আর সামলাতে পারছে না বাবা। তাই আমি ডিসিশন নিয়েছি লোকাল কমার্স কলেজটাতেই বিকমে ভর্তি হয়ে যাব। আর বাকি সময়টা আস্তে আস্তে বাবার সাথে দোকানে বসে ব্যবসাটা বুঝে নেব। ও আচ্ছা, তার মানে তুই এখানেই আটকে গেলি আর আমরা দুজন ছিটকে গেলাম। সেদিন শোভন জোর করে মুখে হাসি ফুটিয়ে তুলে বলেছিল, তো তোরা তোরা চলে যাবি মানে কি চিরকালের জন্য চলে যাবি নাকি? হ্যাঁ, যখনই ছুটি পাবি এই মাথা ভাঙাতেই তো ফিরে আসতে হবে তোদের। আর তোরা যখন ফিরবি দেখবি শোভন সাহা তোদের জন্য সাহা ক্লথ স্টোরে বসে অপেক্ষা করছে। স্টেশন থেকে তোদের রিসিভ করার লোকের অন্তত কোনো অভাব হবে না। মৃণাল সেদিন আবেগে জড়িয়ে ধরেছিল প্রত্যয় আর শোভনকে। ধুর ইয়ার, মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে।
কয়েকটা দিন পর থেকেই আর সকালে উঠে তোদের সাইকেলের বেল শুনতে পাবো না। ভাবলে ভাবলে কেমন একটা হচ্ছে। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের এই বন্ধুত্বটা যেন কোনোদিনও বদলে না যায় রে। তোরা তোরা আমাকে ভুলে যাবি না তো ভাই? ধুর খ্যাপা, পাগল নাকি? ভুলবো সম্ভব সেটা? তুই রাজস্থানেই যা আর যেখানেই যা, আর আমি কলকাতাতেই থাকি আর যেখানেই থাকি, আমাদের শিকড়টা কিন্তু এই মফস্বলের মাটিতে একসঙ্গে পোঁতা থাকবে চিরকাল। মনে থাকে যেন। সেদিন নদীর ঘাটে দাঁড়িয়ে তিন বন্ধু একে অপরকে আলিঙ্গনে আঁকড়ে ধরেছিল। বুক ভরা মন খারাপ আর চোখে এক রাশ ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ওরা একে অপরের থেকে বিদায় নিয়েছিল সেদিন। ওরা ভেবেছিল দূরত্ব হয়তো শুধু মাইলের পর মাইল রাস্তা বাড়াতে পারে, মনের দূরত্ব বাড়তেই পারে না। কিন্তু 18 বছর বয়সের সেই সরল বিশ্বাসটা যে আগামী 12 বছরে বাস্তব, কেরিয়ার, অহংকার আর সংসারের ঘূর্ণাবর্তে পড়ে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, সেদিন নদীর চরে দাঁড়িয়ে এই তিন বন্ধুর কেউ তা ঘুণাক্ষরেও টেরই পায়নি। বিদায়ের সেই বিষণ্ণ সন্ধেটা যেন ওদের জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টা একটা অলিখিত জবনিকা টেনে দিয়েছিল। কিন্তু তারপর ওদের আজকের এই মানসিক দূরত্ব তৈরি হলোই বা কি করে? আর যদি তৈরিই হলো, লকডাউন, ঘরবন্দি জীবন আর কি কোনোদিন ওদেরকে এক করে দিতে পারবে? আবার কি ফিরে পাবে ওরা পুরনো বন্ধুত্ব? না না, সেই প্রশ্নের উত্তর জানতে গেলে শুনতে হবে এটা বন্ধুত্বের গল্পের দ্বিতীয় পর্ব, আগামী শনিবার ঠিক রাত্রি 9:30 শুধুমাত্র ভূত চর্চায়। তবে আজ এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক করতে হবে, আর প্রয়োজনে সেই প্রাণের বন্ধুগুলোর সঙ্গে শেয়ার করতে হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আর যদি একটু বাড়াবাড়ি রকমের চাহিদা করে ফেলি তাহলে প্লিজ গল্পটা একটু হাইপ করে দেবেন সকলে। চলুন এবার বিদায় নেওয়ার পালা। তবে যেতে যেতে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা করতে হবে। তারা হলেন সায়ন্তনী মণ্ডল, সুপ্রিয়া মাঝি, সুপ্রিয়া বিশ্বাস, ঝর্ণা খাতুন, মাম্পি মণ্ডল, সীমা গিরি, অপর্ণা সামন্ত, টিপি গেমিং, শম্ভু ভৌমিক, নন্দিনী গুড়িয়া, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, শোভনের মায়ের নাম কি ছিল? যদি জানা থাকে উত্তরটা, মানে যদি মন দিয়ে গল্পটা শোনা হয়ে থাকে, তাহলে সত্যি এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট অপেক্ষা না করে এক্ষুনি মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে আমি প্রথম 10 জন সঠিক উত্তরের নাম ঘোষণা করব। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুম এবং ভূত চর্চার সঙ্গে থাকবেন। আজ তবে আসি।